আচ্ছা, ফার্স্ট অফ অল যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে দেয়ার মে বি এন সো মেনি ফ্যাক্টরস, ইন্টারনাল ফ্যাক্টরস, এক্সটার্নাল ফ্যাক্টরস, কম্পিটিটিভ স্ট্র্যাটেজিজ, কেমন এই পার্টিকুলার যে জিনিসগুলো যেগুলো আমরা বলছিলাম, সাপ্লাই চেইন ফ্যাক্টরস, তারপর কালচারাল এনভায়রনমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট, government policies, sustainability issues, macroeconomic policies and forces, এই জিনিসগুলো আপনার এখানে থাকবে। আর এছাড়া আর যেটা আছে যে আপনারা বিজনেসে শুনেছেন সোয়াট অ্যানালাইসিস। সোয়াট অ্যানালাইসিস বলতে পারবেন সোয়াট অ্যানালাইসিসটা কি? এনিওয়ান? সোয়াট Strength, অ্যানালাইসিস, weakness, opportunity, threat, sir. এই সোয়াট অ্যানালাইসিস সব দুইটা, এর মধ্যে দুইটা ইন্টারনাল পার্ট আর দুইটা এক্সটার্নাল। কোন দুটো এক্সটার্নাল পার্ট বলতে পারবেন? Opportunity, threat. অপরচুনিটি আর থ্রেট। জি জি জি, অপরচুনিটি সাইড থ্রেট, এটা এক্সটার্নাল পার্ট, আর স্ট্রেংথ এন্ড উইকনেস ইটস দ্য পার্ট অফ এন ইন্টারনাল ইস্যুস। কেমন? সো এইভাবে আপনার এই জিনিসগুলো এখানে পাবেন আপনি। এছাড়া আর যে জিনিসগুলো আছে যে ভ্যালু চেইন অ্যানালাইসিস, এটার পার্টে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের পোর্টফোলিও বা সার্ভিস পোর্টফোলিও আছে, রিসোর্স ম্যানেজমেন্ট, কোর কম্পিটেন্সিস। কারণ একটা ডেফিনেটলি একটা অর্গানাইজেশনকে রান করতে গেলে হি শুড মাস্ট বি অ্যাওয়ার্ড অফ কোর কম্পিটেন্সিস, হোয়াট এভার the existing business process and what the capabilities they do have, and also the information system capabilities. Finally, যে জিনিসগুলো আছে যে there are good approaches to big data, how data be handle, এখানে এইসব জিনিস কিছু আছে। এছাড়া যে জিনিসগুলো আছে রিস্ক অ্যানালাইসিস, যেটা বিজনেসের কারেন্ট, এটা আমরা পড়বো রিস্কের, সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো এখানে আছে। অ্যাপার্ট ফ্রম দিস আর ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, নন ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, এটাও আসলে আমরা ওই যে ভ্যালু চেইনের মধ্যে যখন আমরা পড়বো না, তখন আমাদের এইটাও চলে আসবে যে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ গুলো কি কি, নন ফাইন্যান্সিয়াল অবজেক্টিভটা কি কি হতে পারে, how to use management information system, how to analyze data, what could be the ethical factors in determining the business objectives, and also strategic analysis as well. তো এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর মধ্যে। সো আমরা প্রথমে আসলে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এর সেগমেন্টটা দেখলাম। এরপরে আপনার আছে স্ট্র্যাটেজিক চয়েস, মানে ফার্স্টে অ্যানালাইসিস, কেন অ্যানালাইসিস তারপরে চয়েস কেন বলতে পারবেন? চয়েস আগে কেন আসলো না? এনিওয়ান? অ্যানালাইসিস করে তো স্যার আমরা বুঝতে পারবো স্যার জি কোনটা জি স্যার। জি, অ্যানালাইসিস না করতে পারলে তো আপনি আসলে, আপনার তো যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন হোয়াট ইজ ইউর কারেন্ট অবজেক্টিভস, তাই না, হোয়াট ইজ দ্য মার্কেট পজিশন, হাউ ইজ দ্য ডিরেকশন, কোন দিকে যাইতে হবে, তারপরে তো আপনি চুজ করবেন, তাই না? সো ডেফিনেটলি কনসিকুয়েন্টলি চয়েস শুড বি আফটার দ্য অ্যানালাইসিস পার্ট। তো এখানে আপনার স্ট্র্যাটেজি, দের আর সো মেনি স্ট্র্যাটেজি থাকতে পারে, বিভিন্ন স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকতে পারে, তারপরে আপনাদের স্ট্র্যাটেজিক চয়েসটা হবে এরপরে, দেয়ার আফটার, তাই না, কনসিকুয়েন্স, এবং কোন স্ট্র্যাটেজিক চয়েসের কনসিকুয়েন্সটা কি, কেমন, এবং হাউ টু রিকমেন্ড দ্য বেস্ট স্ট্র্যাটেজিস, হ্যাঁ, টু মিট দ্য বিজনেস অবজেক্টিভস, দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার। তো এখানে আবার আরো স্ট্র্যাটেজিক চয়েসে এখানে এই জিনিসগুলো আছে যে there might be an alternative strategies as well, like how to describe and evaluate in a given situation, like what the alternative strategies should do work on, and there are different strategies to the business, and how the business can collect and analyze financial and other data in order to provide relevant information for business decision making. And in fact, there are the shareholder value. After and shareholder, stakeholder, all they could add some value for the business. এবং there might be some sort of risk factors
in a particular given situations. Of course আপনি একটা স্ট্র্যাটেজি এক ধরনের চয়েস করলেন, ওই স্ট্র্যাটেজিতে যাওয়ার there might be risks, হ্যাঁ, এবং how investors are handling that particular of risks. What should be the investor attitude toward the risks? All these things are how to manage the risks and how to manage the risks at a minimum level. Then that has to be taken care in that part. And আরো কিছু আছে, there might be some strategies, there might be some strategies that compete in the business, and you see the how to maximize the business objectives, and how organization can add more value for CSR, corporate social responsibilities, and also corporate responsibility as well, because আমাদের বিজনেসের ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস এর পাশাপাশি নন ফাইন্যান্সিয়াল অবজেক্টিভও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো দেখবেন যে এখন বড় বড় কোম্পানিগুলো অনেকেই দেখবেন যে CSR করতেছে, হ্যাঁ, but they have a lot of responsibility to the corporate responsibility, and also they need to sustain the business in the growing future, so they must have some contribution to the society as a whole। দেখবেন অনেক নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর গুলো এখানে চলে আসছে, এবং ইথিক্যাল পয়েন্ট অফ ইথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দ্য বিজনেস ক্যান নট রান, strategy cannot be actually achieved until and unless your business strategies and operations, all these things are aligned with an ethical value। Ethical value ছাড়া কখনোই it will not work on in a long term basis, কেমন? সো দিজ আর দ্য থিংস, অ্যান্ড আদার যে জিনিসগুলো আছে এগুলো আমরা ইন্ডাস্ট্রি কম্পিটিশনস, চেঞ্জিং কাস্টমার ডিমান্ড, হ্যাঁ, এগুলো বাই দ্য বাই এগুলো চলে আসবে, হ্যাঁ, এখানে তারপর হোয়াট আর দ্য হাউ টু ম্যাক্সিমাইজ কম্পিটিভ অ্যাডভান্টেজ, হাউ টু ডেভেলপ এ মার্কেট স্ট্র্যাটেজি, হাউ টু demonstrate a business, how can use management accounting technique to evaluate its business strategy, and also risks associated with it, that has to be taken care. Thereafter, implementation and monitoring of strategies are also important. Candidates এখানে বলতেছে implementation and monitoring of strategy, what are the functional strategies necessary to achieve business overall strategy, and how organizational structure can be different, and how to recommend the appropriate structure in a given strategy। এটা 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 অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, হ্যাঁ, এবং এটার ওয়েটটাও অনেক। আমি বলবো যে অন্যান্য কোশ্চেনের থেকে এই পার্টিকুলার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এভরি কোশ্চেনে দেখবেন এই যে হাউ দ্য বিজনেস টু ডেভেলপ এ কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স এর নাম শুনেছেন আপনারা? আমি বল কর্পোরেট গভর্নেন্স এর নাম শুনছেন, অনেকেই আপনারা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশন থেকে সিএ পার্সু করতেছেন। So if you are coming from CMA background, if you're coming from ACCA, if you're also coming from any other professional background, you must have an understanding regarding the corporate governance. So can you share your idea how the corporate governance is actually running, how to ensure the corporate governance with the needs to meet the needs of business objectives? কেউ বলতে পারবেন? নাজমুল, somebody else, কেউ বলতে পারবেন? স্যার, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে পরিচালক পর্ষদ থাকে তাদেরকে মেইনলি কর্পোরেট গভর্নেন্স বলা হয়। বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে সাব কমিটি যেগুলো আছে, এনআরসি, অডিট কমিটি, Not agree. এই ধরনের। বোর্ড অফ ডাইরেক্টরদেরকে কর্পোরেট গভর্নেন্স বলা হয় না। আপনার কোশ্চেনটাতে অ্যান্সারটাতে একটু ভুল আছে। আর কেউ বলবেন? আজহারুল বলতে চাচ্ছেন, মিস্টার আজহারুল, স্যার আমি বলেছি আর কি। স্যার, আপনি বলেছেন কর্পোরেট গভর্নমেন্স জি, আসলে স্যার। রিস্ক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ডিরেকশন, ডিসিশন মেকিং, এগুলাতে আসলে বিজনেস কোন দিকে যাবে এই দিকে আসলে কাজ করে স্যার। সাদিয়া আলম।
ইয়েস স্যার। সাদি আলম মোটামুটি ঠিক বলেছে। আই নিড মোর ইনফরমেশন ফ্রম ইউ। ওয়ান মোর। আর কর্পোরেট গভর্নেন্স বলতে মূলত বিভিন্ন রেগুলেটরি রুলস রেগুলেশন মেনটেন করা, তারপর সেগ্রিগেশন অফ ডিউটিস প্রপারলি সেগ্রিগেট করা, এবং ইন্টারনাল কন্ট্রোল প্রপারলি মেনটেন করা। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আহ, আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিক আছে, বাট আমি যদি আপনাদের সবার অ্যান্সার গুলো যদি একটা লাইনে বলতে চাই, সেটা যদি আমি বলি যে দ্য ওয়ে হাউ দ্য কোম্পানি ইজ গভর্ন, মানে কোম্পানি কিভাবে পরিচালিত হবে, বা দ্য ওয়ে হাউ দ্য কোম্পানি ইজ ডাইরেক্টেড, আমি যদি এই রুলস এই কথাটা রেগুলেশন। বলি, দ্য ওয়ে হাউ দ্য কোম্পানি ইজ ডাইরেক্টেড, এটা বললে তো মোটামুটি সব কভার হয়ে যাচ্ছে, তাই না? ঠিক কি না? আপনার এই যে বললেন যে, সাদিয়া বললেন যে কথাগুলা, তারপরে যে আপনি যে বললেন যেগুলা, সেগুলো তো সবই মোটামুটি চলে আসতেছে। সো ইফ ইউ হ্যাভ এ বেটার গভর্নেন্স, I think it would be a very necessary for the entire system to portray the things. দাদা একটু ক্লাসে আসি, পরে ফোন দেবো না। সো এখন the way the company is directed, এই কথাটা কেন বললাম, যে আপনার কোম্পানি ইন্টারনাল কন্ট্রোল বলেন, কোম্পানি কন্ট্রোল এনভায়রনমেন্ট বলেন, কোম্পানির সিস্টেম বলেন, কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের যে বিভিন্ন কমিটিগুলো আছে, এগুলো আলটিমেটলি কি? এগুলো কিসের জন্য? নিয়ম কানুনগুলো কিসের জন্য? এই নিয়ম কানুনগুলোতে কি হয়? অ্যাকচুয়ালি কোম্পানি যাতে সঠিকভাবে পরিচালিত হয়, এটার কারণেই তো, নাকি? রাইট? কোম্পানিকে যাতে সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি, এই কারণেই তো কর্পোরেট গভর্নেন্স, এর বাইরে তো আর কিছু না। সো স্যার, এনিওয়ে, এইটা আমি, আচ্ছা, জি, এনিবডি এনি কোয়েশ্চেন? এখন কি আবার প্রেয়ারের টাইম আসছে? নো স্যার, 8:30। আচ্ছা, আমাকে একটু মনে করাই দিবেন প্রেয়ারের টাইম আসলে। আর এখানে স্যার এই এইখান স্ক্রিনে আবার আগের মতো স্পট দেখা যাচ্ছে। এরকম তো আমার এখানে তো কোনো, মানে আমি তো আসলে কোনো এখানে কোনো, আই ডো নট ফাইন্ড এনি রিজন ওভার দেয়ার, প্লিজ মুভ দ্য উইন্ডো শেয়ার্ড অ্যাপ্লিকেশনস। আচ্ছা, আমি যদি এখন দেখা যাচ্ছে কিনা দেখেন তো, আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার? না স্যার, কিছু কিছু না জায়গায় স্যার, আছে স্যার। নিচের দিকে অল্প একটু আছে স্যার। নিচে এবং সাইডে আছে। তো আমার এখানে, বিশেষ করেন আমার এখানে আমি আপনাকে স্ক্রিনশট নিয়ে দেখাবো আপনাদেরকে। সম্ভবত স্যার টোটাল স্ক্রিনটা শেয়ার করা না, একটা উইন্ডো সম্ভবত শেয়ার করা, আর নেটের স্পিড একটা ইস্যু হইতে পারে স্যার। না না না, ঠিক আছে, আমি জাস্ট কিডিং। আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না ওরকম। সো দ্যাটস দ্য প্রবলেম। এনিওয়ে, এটা হয়তো আপনার নেটেরও প্রবলেম হইতে পারে। আচ্ছা, যাক, আমরা খুব দ্রুত আসলে জিনিসগুলো, আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করতেছি তো। আচ্ছা, আমরা যে ইমপ্লিমেন্টেশনের পার্টে আছি, ইমপ্লিমেন্টেশনের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আপনাদেরকে বলছিলাম যে যে হাউ টু ডেভেলপ এ কর্পোরেট গভর্নেন্স টু মিট দ্য স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অ্যান্ড রিকোয়ারমেন্টস, কেমন? এরপরে আর ফার্দার যে জিনিসগুলো আছে, যে হাউ টু ইমপ্লিমেন্ট নিউ স্ট্র্যাটেজিস to take account of changing business positions and risks, how to develop a business, and how to achieve
the required objectives and how to form, evaluate the business plan. These are equal important. সো এখানে আবার বিভিন্ন ধরনের হাউ টু ডেমনস্ট্রেট ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ডেটা, বাজেট, এগুলো খুবই রিলেটেড, ভেরি মাচ রিলেটেড। এগুলো দেখবেন যে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার গুলো সেম জিনিস একইভাবে এতটা মাত্রায় ইন্টার রিলেটেড যে মানুষ মাঝে মধ্যে ইট শুড বি লাইক এখানে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি পাবেন, আবার তো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি পাবেন, চয়েজেও পাবেন, স্ট্র্যাটেজিক চয়েজেও। সো দেখা যাবে যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি সব জায়গায় আছে। এছাড়া there are might be some key issues for planning and implementing the change management. Change management এটা একটু ডিফারেন্ট। চেঞ্জ ম্যানেজমেন্ট কি জিনিস হতে পারে বলতে পারবেন? আপনারা তো সবাই নিশ্চয়ই হোয়াট কুড বি দ্য চেঞ্জ ম্যানেজমেন্ট বলতে পারবেন? চেঞ্জ ম্যানেজমেন্টটা কি, কে বলতে পারবে? চেঞ্জ ম্যানেজমেন্ট, হাউ দ্য চেঞ্জ ম্যানেজমেন্ট কুড বি অ্যাড্রেসড, হাউ টু ইমপ্লিমেন্ট, হাউ টু ইমপ্লিমেন্ট দ্য চেইন চেঞ্জ। অফ কমান্ড স্যার শুনছিলাম, চেইন অফ কমান্ড যে টপ লেভেল থেকে বটম লেভেলে আসে। চেইন অফ কমান্ড এটা না, চেইন অফ কমান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট, রেসিস্ট টু চেঞ্জ, চেঞ্জ ম্যানেজমেন্ট, এগুলো পড়েছেন আপনারা? আই এম শিওর আপনার পড়ার কথা। সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। একটা অর্গানাইজেশনে যখন একটা পরিবর্তন করেন, দেয়ার মাইট বি, সবাই কি এই পরিবর্তনের পক্ষে থাকে? না যে স্যার, কোনো যে কোনো অবভিয়াসলি যে না। কোনো হ্যাঁ, এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা দেখবেন যে এই পরিবর্তনটা করতে গেলে ধরনের যে ডিজিটালাইজেশন, এটা কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ। অটোমেশন, এটা একটা বড় ধরনের চেঞ্জ না? এই চেঞ্জ জি গুলো স্যার। যখন আপনি অ্যাডাপ্ট করতে যাবেন, তখন দেখবেন অর্গানাইজেশনে অনেক কিছু ডিজিটাল করতে গেলে অনেকের চাকরি চলে যায়। চলে যায় কেন? কারণ আগে যে কাজটা ম্যানুয়ালি একটা লোক করতো, এটা আসলে এখন সফটওয়্যার দিয়ে করা হচ্ছে, কেমন? তো সো দেখা যাচ্ছে যে এই চেঞ্জটা তার কাছে ভালো লাগবে না। যে লোকটার চাকরি চলে যাচ্ছে, সে তো রেসিস্ট করবে, তাই না? এই চেঞ্জটা নিতে চাইবে না। সো দেয়ার মাইট বি সাম পিপল হু আর নট অ্যাকসেপ্টিং দ্য চেঞ্জ, এবং স্টিল অর্গানাইজেশন নিডস টু চেঞ্জ। তো সো দেখেন, এই যে একটা চেঞ্জ কি ইমপ্লিমেন্টেশন করা, এটাও কিন্তু, এখানেও কিন্তু অনেক রিভল্ট আছে। কিছু লোক আছে চেঞ্জের ফরে, কিছু লোক আছে চেঞ্জের এগেনস্টে। সো ইউ হ্যাভ টু কিপ দ্য ব্যালেন্স অ্যান্ড হাউ ইউ টু প্ল্যান, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য চেঞ্জ অ্যাকর্ডিংলি। সো এটাকেই আসলে, এই চেঞ্জটা নিয়ে গিয়ে ম্যানেজাররা কাজ করে, এবং এই চেঞ্জ গুলো নিয়ে যেভাবে ইমপ্লিমেন্টেশন গুলো করে, এগুলো চেঞ্জ ম্যানেজমেন্টের পার্ট। এবং দেয়ার মাইট বি সো মেনি, দেখা যাচ্ছে যে একটা স্ট্র্যাটেজি মডিফাই করা, একটা স্ট্র্যাটেজি আন্ডার এ what should be the specific actions under this. স্যার আপনি মিউট হয়ে গেছেন। হোস্ট মিউটেড এভরিওয়ান করেছে তো। সো হোস্ট, হু ইজ হোস্ট ওভার হিয়ার? হোস্টটা কে? আচ্ছা, আমাদের এই মিটিং এর হোস্টটা কে? হু ইজ হোস্ট? আইসিবিতে স্যার আপনাকে করেছিল, আমাকে আইসিবি, করেছে। স্যার এখন তো আছে রাকিবুল, রাকিবুল খান। রাকিবুল খান আছে। রাকিবুল আমাকে একটু কো হোস্ট করবেন? স্যার স্যার আপনি আপনি তো পোস্ট কে হোস্ট আছেন করে স্যার? দেওয়া হয়েছে আইসিবি থেকে, স্যার করে দেওয়া হয়েছে তো। শিওর, কো হোস্ট করে দেওয়া হয়েছে, বাট করে দেওয়া হলে তো আমার এখানে অল মিউট অপশন আসার কথা। হ্যাঁ স্যার হোস্ট আসবে তো টুলস, স্যার। আচ্ছা, হোস্ট টুলস, হোস্ট টুলস এর ভিতরে এনাবল ওয়েটিং। আপনি স্যার পার্টিসিপেটে গেলে তখন স্যার মিউটের অপশনটা চলে আসে, অল মিউট। এটা হোস্ট আর কো হোস্ট একই স্যার, আচ্ছা বেনিফিটটা আচ্ছা, পায়। এখানে আচ্ছা পার্টিসিপেন্টে গিয়ে, ও হ্যাঁ, মিউট অল, ইয়েস, আচ্ছা হ্যাঁ।
পেয়েছি। সো ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি আমরা মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে আজকে একটু ধারণা নিয়েছি। সো আই থিঙ্ক এটা আপনাদের দরকার, কারণ আমরা এলোপাথারি ভাবে শুরু করলে ওয়্যার ওয়্যার অ্যাকচুয়ালি উই হ্যাভ স্টার্টেড এবং কোথায় হোয়ার টু গো, এটা আসলে আমরা আগে জেনে নিলাম যে আমরা আসলে কোথা থেকে কোথায় যাব। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি, স্টাডি ম্যানুয়ালে কিছু পড়ার চেষ্টা করি আমরা। সো নতুন ম্যানুয়ালের ইউ ক্যান সি দ্য, আপনারা সবাই এভরিবডি ক্যান সি নতুন ম্যানুয়ালের পেজ নাম্বার, হোয়াট শুড আই সি, 46। সবাই খুলতে পেরেছেন? নাও ইউ ক্যান সি, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি, বাট আপনার স্ক্রিন স্যার যে ব্ল্যাক স্ক্রিন গুলো আসতেছে। এখন এখন স্যার চলবে স্যার। চলবে? জি স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজিটা কি তাহলে? হোয়াট ইজ স্ট্র্যাটেজি, আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করছি। সো চ্যাপ্টার 2, হোয়াট ইজ স্ট্র্যাটেজি? সো যদি আমরা ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিকে ডিফাইন করতে চাই, এখানে জনসন, স্কলস, উইটিংটন, তারা স্ট্র্যাটেজিকে ডিফাইন করেছে। Strategy is the direction and scope of organization over a long term which achieves advantage for the organization through the configuration of resources within a changing environment to meet the needs of the market and to fulfill the stakeholders' expectations. এখানে খুব মূল্যবান কিছু কথাগুলো আছে। আই এম শিওর আপনারা জিনিসটা ধরতে পেরেছেন। এখানে বুলেট পয়েন্ট গুলো কি কি আছে বলেন? স্ট্র্যাটেজির ভিতরে বুলেট পয়েন্ট গুলো কি কি? ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলবেন? রাকিব বলেন। রাকিবুল কবির। জি স্যার, স্ট্র্যাটেজি বলতে স্যার এটা লং টার্ম হতে হবে ফার্স্ট অফ অল। শর্ট টার্ম হলে সমস্যা কি? শর্ট টার্মে স্যার, শর্ট টার্মে স্ক্রিনটা স্যার আবার ব্ল্যাক স্ট্র্যাটেজি হয়ে কি গেছে। শর্ট টার্মের স্ট্র্যাটেজি হয় না? হয়তো শর্ট টার্ম মধ্যে একটা হ্যাঁ স্যার, স্ট্র্যাটেজি। হয়তো শর্ট টার্ম স্ট্র্যাটেজি। হ্যাঁ, শর্ট টার্মের স্ট্র্যাটেজি, বাট একটা অর্গানাইজেশন তো একটা গোয়িং কনসার্ন কনসেপ্ট, তাই না? সো একটা অর্গানাইজেশন তো ধরেন নর্মাল কোর্স অফ অ্যাকশন একটা অর্গানাইজেশন চলবে। It should pay off all of liabilities. It should realize all of its assets, normal course of business operation. And it will be continued in the foreseeable future. আমরা তো প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্ট, আমাদের তো গোয়িং কনসার্ন একটা কনসেপ্ট আছে আমাদের অ্যাকাউন্টিং এ, আপনারা জানেন তো সবাই, তাই না? জি স্যার। এবং গোয়িং কনসার্ন কনসেপ্টটা এভরি ইয়ার গোয়িং কনসার্নের অ্যাজাম্পশনটা করতে হয়, ঠিক রাইট? নেক্সট 12 মান্থের জন্য। সো এই গোয়িং কনসার্নটা কি ইন্ডিকেশন করে? এটা তো একটা লং টার্ম ব্যাপার, তাই না? একটা অর্গানাইজেশন, একটা ফটকা কারবার তো আসলে স্ট্র্যাটেজি, একটা বিজনেস স্ট্র্যাটেজি হইতে পারে কি? একটা বিজনেস স্ট্র্যাটেজি হইতে গেলে ডেফিনেটলি একটা ডিরেকশন থাকতে হবে যে আপনাকে অ্যাকচুয়ালি কোথায় যে যাবেন, আপনি ওয়্যার, আপনাকে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, হ্যাঁ কোথায় যাচ্ছেন, এবং এই ম্যাপিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ম্যাপিংটা করতে গেলে আপনার অ্যাকচুয়ালি, আপনি ধরেন ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে চান, নিশ্চয়ই আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গেলে আপনাকে আপনার যে শেয়ার হোল্ডার আছে বা স্টেক হোল্ডার আছে, তার আপনার বিজনেসের উপরে তার একটা এক্সপেকটেশনস আছে, রাইট? They have different expectations, right? So if they have a different expectations to fulfill the stakeholder expectations, একটা অর্গানাইজেশনকে অবশ্যই they should have the right mapping of resources, বা আপনি যদি বলেন যে
right configuration of resources. এটা যদি আপনি যেভাবেই বলেন না কেন যে সো লং টার্ম একটা বড় ব্যাপার। দ্বিতীয়টা হলো যে রিসোর্সকে প্রপার ইউটিলাইজ করা। রিসোর্সকে প্রপার ইউটিলাইজ করার যে বিষয়টা আছে সেটা হলো যে চেঞ্জিং এনভায়রনমেন্টে আপনি দেখবেন যে এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। সো মার্কেটের নিডসটাও তাহলে চেঞ্জ হচ্ছে, তো নিডস অফ দ্য মার্কেট, তাহলে আপনাকে মার্কেটের নিডসটাও বুঝতে হবে এবং at the same time you have to fulfill the shareholder expectations বা stakeholder expectations. So বুলেট পয়েন্ট কয়টা পাইলাম আমরা এখানে স্ট্র্যাটেজিতে রাকিব? সো রাকিবুলের সাথে কথা বলছিলাম। সো রাকিবুল, আমাদের বুলেট পয়েন্টগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুলেট পয়েন্টের মধ্যে ছিল লং টার্ম, যেটা রাকিবুল বলেছে একবার, আর আরেকটা বুলেট পয়েন্ট ছিল যে রিসোর্স ম্যানেজমেন্ট বা কনফিগারেশন অফ রিসোর্সেস। বিকজ আমাদের সবসময় রিসোর্স ম্যানেজমেন্ট একটা চ্যালেঞ্জ। কেমন সবসময় আমাদের লিমিটেড রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে হয়। রিসোর্স ইজ অলওয়েজ লিমিটেড, আনলিমিটেড রিসোর্স এটা আসলে হয় না, রিসোর্স ইজ অলওয়েজ লিমিটেড। আরেকটা হলো যে চেঞ্জিং নিডসের সাথে শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশনটাকে ফুলফিল করা। শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার বলেন, শেয়ার হোল্ডার না স্টেক হোল্ডার বললেই ভালো হবে। সো ব্রডার স্পেকট্রামে এইটা। সো দিজ আর আপনার স্ট্র্যাটেজির মধ্যে এই বুলেট পয়েন্টগুলো থাকতে হবে। এইবার আসেন যে আমরা স্ট্র্যাটেজির আগে যদি আমরা কর্পোরেট কথাটা বলি, তাহলে নতুন করে কি চেঞ্জ হচ্ছে? শুধু স্ট্র্যাটেজি আর কর্পোরেট স্ট্র্যাটেজি, এটার মধ্যে ডিফারেন্সটা কি? এনিওয়ান বলতে পারবেন? জাহিদুল বলবেন? জাহিদুল কবির। আমাকে বলছেন স্যার? জাহিদুলকে বলছি, জি জাহিদুল কবিরকে বলছি। নাজমুল হোসেন বলতে পারবেন? নাজমুল হোসেন না, সরি নাজমুল ইসলাম, নাকি নাজমুল ইসলাম না, নাজমুল ইসলাম। নাজমুল, nobody's. Can you hear me up? Maqsood Uddin, Yes, sir, we can hear you. but nobody's responding. I'm just wondering. I'm asking question, but nobody's responding. Sir, may I try? সাদিয়া আলম, প্লিজ। Yes, sir. আমি তো Sir, জাস্ট স্ট্র্যাটেজির সাথে কর্পোরেটটা বসিয়েছি, এটাতে ডাইরেকশনটা কি চেঞ্জ হয়েছে এটা জানতে চাইছি। Sir, strategy is applicable throughout the business. It can be in any functional level, but corporate Yes. strategy is actually depend on the specifically the organization and its Yes. wants and needs where it is applied actually. থ্যাংক ইউ সাদিয়া। Thank you, sir. আমরা একটু অ্যাপ্রোচ একটু দেখি, এই অ্যাপ্রোচেস টু স্ট্র্যাটেজি। There are different approach to, I mean, যেমন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস কে যদি আমরা একটু বিভিন্ন অ্যাপ্রোচের সাথে অ্যালাইন করি, দেখেন এখানে ফার্স্ট অফ অল এখানে বিভিন্ন রকম টাইপস বলেছে। কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল, কেউ একজন মনে কোশ্চেন করতে চাচ্ছেন? স্যার কোশ্চেন না, মানে আমার কম্পিউটার স্ক্রিনে এই জাস্ট আপনার লেখাটার উপরে একটা ব্ল্যাক মানে ইয়া দেখতে পাচ্ছি,
এটা কি স্যার আপনার সবাই দেখতে পাচ্ছে কিনা এরকম, নাকি আমার এটা না, আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই দেখতে কিন্তু পাচ্ছে ওরা। জি জি মানে এখন কালো চলে কালো? গিয়েছে, এখন একটু কমে গেছে। না, এটা তো অর্ধেক। এখন ঠিক আছে স্যার। আজকে হয়তো নেটের কোনো বিষয় আছে, কারণ আমি তো এই ল্যাপটপ নিয়ে অন্যান্য লেভেলেও ক্লাস নেই, কেউ আমাকে এই প্রবলেম বলে নাই এখন পর্যন্ত। তো এটা কি ল্যাপটপের প্রবলেম হচ্ছে নাকি নাকি I ইন্টারনেটের don't প্রবলেম think so. হচ্ছে? It's the laptop, maybe a bit of updating problem or maybe a speed problem. আমাদেরই আপডেটিং আপডেটিং প্রবলেম হতে পারে, ইউর রাইট। আমার এটা এটা প্রায় প্রায় আপডেট চাই, এটা অরিজিনাল উইন্ডোজ তো এই জন্য এটার আবার আপডেটিং প্রবলেম আছে। ঠিকই বলছেন আপনি, there might be some updating। আচ্ছা, আমি একটু বাগস গুলো এখন কি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি? Yes, sir. ঠিক আছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসোর্স স্ট্র্যাটেজি, এরপরে এরপরে কর্পোরেট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, ফাংশনাল লেভেলস, বিজনেস লেভেল, এইভাবে আমাদের হায়ারার্কিটা এরকম ভাবে করেছে। আমরা একটু ডিটেলসে গেলে আমরা বুঝতে পারবো। কর্পোরেট স্ট্র্যাটেজি আমরা বুঝতে পেরেছি যে একদম হেড অফিস বা যদি বলেন বোর্ড অফ ডাইরেক্টরস, যারা ওরা যেটা ঠিক করে, ওদের যে এক্সপেকটেশনস কেমন, ওভারঅল মিশন ভিশন অবজেক্টিভস, ওদের যে মার্কেট ডিসিশনস বা প্রোডাক্ট, বা ওদের যে ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশনস, সো এটা কর্পোরেট স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে। এরপর আছে ধরেন বিজনেস স্ট্র্যাটেজি। বিজনেস স্ট্র্যাটেজি আসলে একটা কর্পোরেট স্ট্র্যাটেজির আন্ডারে, আমি বিজনেস স্ট্র্যাটেজির আমি যদি লেভেলিংটা করি, ধরেন একটা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এটাকে আমরা যদি বলি এসবিইউ বলি, অনেক এটাকে এসবিইউ নামে পরিচিত, যে basically strategic business unit is responsible for planning, developing, producing and marketing its own product and services. Of course, well, a strategic business unit is a responsible unit. We're responsible for planning, developing and actually how producing and marketing its own product. যদি বলি আমাদের কোর অ্যাক্টিভিটিটাই আসলে এসবিইউ দিয়ে কাভার আপ করা হয় at different at this level, and how, যেমন ধরেন বিজনেস স্ট্র্যাটেজিতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কর্পোরেট মানে আপনার স্ট্র্যাটেজিক বিজনেস, এই যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, মানে ধরেন কম্পিটিটরদের সাথে আপনি অ্যাকচুয়ালি মানে কোন কোন পজিশনগুলোতে আপনি একটু অ্যাডভান্টেজিয়াস আছেন, হাউ অ্যাডভান্টেজিয়াস ওভার কম্পিটিটরস, কিংবা আপনার যে মানে মানে এটাকে কি বলবো, যে আপনি যে মার্কেটে যে আপনার যে কম্পিটিশন করছেন আপনার কম্পিটিটরের সাথে, আপনি কোন জায়গাগুলোতে আপনি এগিয়ে আছেন, আপনার কম্পিটিটিভ স্ট্রেংথটা কি, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসেন ধরেন প্রত্যেকটা প্রত্যেকটা এসবিইউর সাথেই দেখবেন যে আপনার there might be some functional and operational strategies as well, যে how different functions are going to be happen। যেমন ধরেন ফাইন্যান্স একটা ফাংশন হতে পারে, আমাদের হিউম্যান রিসোর্স একটা ফাংশন হতে পারে, তাই না? তারপর মার্কেটিং একটা ফাংশন হতে পারে, প্রোডাকশন অবশ্যই একটা ফাংশন হতে পারে।
and how they deliver effectively the strategies determined at the corporate and business levels. Benefits claim for strategic planning. স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর বেনিফিট গুলোর কথা বলা হচ্ছে এখানে। It creates a management process to detect and respond to changes in market and environmental forces and so improve performance. It provides a framework for strategic business unit to produce plan with clear long-term goals, thus avoiding short-termism. আচ্ছা, অফকোর্স আমরা স্ট্র্যাটেজির এটা মানে ডেফিনেশনই কিন্তু আমরা আসলে পড়ে ফেলছিলাম যে এটা সবসময় ইটস এ লং টার্ম ভিশন মিশন নিয়ে চিন্তা করে। অফকোর্স ইট এনাবলস derivation of milestones for achievement of goals and monitoring progress by stages. And it also ensures harmony of objectives, হারমোনিটা মেনটেন করে, ছন্দটা মেনটেন করে between strategic business unit and over time, like goal congruence, প্রত্যেকের goal objectiveটা যাতে সেম হয়, so everybody in thinking in a same umbrella. It improves stakeholder perceptions. Of course, stakeholder perceptions mean definitely stakeholders. For example, a clear strategy may improve the share price. Of course, when strategies become so clear, it will definitely improve the share price over the period of time. And it is investing in the planning process, develop future management potentials, and can aid continuity planning. Business continuity plan. আপনারা শুনেছেন মনে হয় বিজনেস কন্টিনিউটি প্ল্যান, এটা ইনফরমেশন টেকনোলজিতেও আপনারা হয়তো পড়বেন। So what is our future management potentials and how can aid continuity planning? So these are the benefits capturing from strategic planning, and there are some criticism. Means-Barge have some critics and stuff in terms of strategic planning. Means-Barge criticism of strategic planning. Strategic planning has fallen from popularity and has been criticized. So এখানে যে ক্রিটিসিজমের কথাগুলো বলেছে এরা, সো এটা বলেছে প্রথম হলো যে প্র্যাকটিক্যাল ফেলিয়ার, এটার নাম শুনে বুঝতে পারছেন যে অনেক সব প্ল্যান গুলা অনেক সময় এত বেশি ফর্মালাইজ হয় যে এই ফর্মালাইজ প্ল্যান গুলো সব সময় সব সিচুয়েশনে সব নেচার অফ বিজনেসে দেখা যাচ্ছে যে প্রপার ইফেক্টিভলি কাজ করে না। মেবি দেয়ার মাইট বি সাম other leakages, that's why there might be a failure in the practical situations. So ধরেন একটা অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আছে যে রুটিন অ্যান্ড রেগুলার, আমাদের ধরেন বছরের শুরুতেই তো বিভিন্ন ধরনের আসলে প্ল্যানিং, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হয়। তো নট দ্যাট যে এভরি টাইম ইউ শুড গো ফর এ পার্টিকুলার টাইম, হ্যাঁ, যে ওয়েট ফর এ পার্টিকুলার টাইম টু অ্যাড্রেস এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য। দেখা যাচ্ছে যে এটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং তো অ্যাকচুয়ালি এটা আসলে যখন দরকার তখনই আসলে এটা করতে হয়। তো ইফ ইউ রিয়েলি ওয়েট ফর এ পার্টিকুলার সাইকেল যে হ্যাঁ আমি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করব,
তো সো এটা আসলে it is sometimes firm cannot wait till that particular time arises. So এখানে there might be some problem regarding this. অনেক সময় there must be reduced initiative, formal planning discourages strategic thinking. Once a plan is locked in place, people are unwilling to question. So আহ, আহ, অনেক সময় রিডিউস মানে ইনিশিয়েটিভটা অনেক সময় কমায় দেয়। আচ্ছা, আমরা এখানে আরো কিছু প্রবলেম, আসলে এটা আমি জাস্ট একটা মানে আপনাদেরকে কমিউনিকেট করার জন্য বলতেছি, এটা আপনি নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে অনেক সময় স্ট্র্যাটেজিজ আর নট প্রপারলি ওয়ার্কিং বিকজ অফ ইন্টারনাল পলিটিক্স। পিপলস থিঙ্কিং অ্যাবাউট ডিফারেন্ট। So there might be an internal politics like assumptions, like different managers, different departments, they're actually trying to think in a different way. Many people, many minds. Sometimes they are not aligned with the reality. Sometimes there might be behavioral issues, behavioral problems like focus on Sir, we can't hear you. হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সরি, আমি মিউট করে রেখেছিলাম, আমার একটা ফোন আসছিল, দ্যাটস ওয়াই, সরি। ইন্টারনাল পলিটিক্স তো বললাম আপনাদের, ইন্টারনাল পলিটিক্স ইউ ক্যান অর সামটাইমস এক্সাজারেট অফ পাওয়ার্স। এক্সাজারেট অফ পাওয়ার মানে কি জানেন? বিহেভিয়ার অফ সাদিয়া বলতে পারবেন হোয়াট ইজ দ্য এক্সাজারেশন অফ পাওয়ার? Sir, in case when managers face challenge with the subordinates, where subordinates don't want to follow the new rules or initiatives taken, they resist. রেসিস্ট, এটা ঠিক আছে। রেসিস্ট, হ্যাঁ, রেসিস্ট হতে পারে। আর একটা অনেক সময় যে মানে হ্যাঁ, রেসিস্টই রাইট ল্যাঙ্গুয়েজ। অনেক সময় যেটা হয় যে মানে অর্গানাইজেশন আসলে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তো যেমন অনেক সময় এটাকে আসলে কি বললে আপনাদেরকে সহজে বোঝানো যায়, সাবঅর্ডিনেটরা করবোরেট করে না, মানে ম্যানেজারদের সাথে কেমন করবোরেট করে না, মেবি তারা দে আর নট থিঙ্কিং ইন লাইন উইথ দ্য ম্যানেজার্স, এবং দেখা যাচ্ছে যে দেয়ার মাইট বি সাম সর্ট অফ ডেলিগেশন অফ পাওয়ার বা ডেলিগেশন অফ অথরিটি, যে জিনিসগুলা right people are not in a right place, there might be some issues, there might be some internal politics এর কারণে দেখা যাচ্ছে যে যে লোকটাকে যেখানে থাকার কথা সেখানে নাই। সো এই ধরনের কারণে যে আপনার এক্সাম মাইট বি সাম এক্সাজারেটস অফ পাওয়ার, যেটাকে অতিরঞ্জিত করা বলা হয় আর কি, এক্সাজারেশন। ইমপ্র্যাকটিক্যাল, অনেক সময় মেবি দেয়ার মাইট বি সিচুয়েশনস, দেখা যাচ্ছে যে আমরা যেমন সবাই একটা ছোট বিজনেসের জন্য আমি যদি একটা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নিতে চাই, মেবি হয়তো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন নেওয়ার জন্য যে টাইম, এফোর্টস, যে এনার্জি, দ্য মানি ইনভলভমেন্ট যেখানে হবে, দেখা গেলো ওইটা তার জন্য ইমপ্র্যাকটিক্যাল হয়ে যেতে পারে।
একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এই অর্গানাইজেশনের জন্য হয়তো এটা না, বা টাইম ভ্যালু অফ অ্যানালাইসিসে বা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা হয়তো পড়ে না অনেক সময়। সো এগুলা আজ থাকে। আমরা একটু এই ছবিটা বোঝার চেষ্টা করি, রেশনাল প্ল্যানিং মডেল। আগের ম্যানুয়াল থেকে এই ম্যানুয়ালটা আইএফআরএস স্ট্যান্ডার্ড বেস করেছে, তো ইটস এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং বলছে, বাট উই আর অ্যাকচুয়ালি আপনার উই আর অ্যাকচুয়ালি মানে আপনাদের আপনাদের বিজনেস কোর্সের নাম কি? বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি না এটা? জি স্যার। Yes, sir. তো ওরা এটা বলতেছে কেন বিজনেস স্ট্র্যাটেজি অ্যানালাইসিসে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং আইএফআরএস স্ট্যান্ডার্ড? খেয়াল করছেন ম্যানুয়ালের নিচে লেখা আছে। Yes, sir. এটা কারণ কি? সম্ভবত ফুটারটা স্যার ভুল করছে। আমার মনে হয় এখানে একটু মিস্টেক হয়েছে, তাই না? হুম। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর রিপোর্টিং এর পরের সাথে পেজে আরো এরকম আছে স্যার, আরো নিচে ওইরকম আছে দেখেন, দুই এক পেজ আরো আরেকটা নিচে যান, দেখতে পারেন এরকম আছে স্যার ওখানে। হ্যাঁ, মানে একটু কেমন এই ফাইন্যান্সিয়াল যে এখানে অ্যাকাউন্টিং আছে। এর রিপোর্টিং এর সাথে বিজনেস স্ট্র্যাটেজির কিভাবে অ্যালাইনমেন্ট হচ্ছে? এটা মনে হয় প্রিন্টিং টাইপ। আপনাদের কি কখনো এটা হঠাৎ করে আমার চোখে পড়লো, আরে ভাই আমি তো বিজনেস স্ট্র্যাটেজি পড়ে দিয়েছি, এর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং করতে আসলো। মনে হয় কোনো একটা ফিচার এরার, সাদিয়া? মিসপ্রিন্ট, মানে ওনারা একটা অন্যটার ফরম্যাটের মধ্যে এই কন্টেন্ট গুলাকে মনে হয় থ্রো করেছে এর না জন্য। ফোল্ডারটা এটা নিয়ে চলে আসছে আর কি, প্রিন্ট দেওয়ার সময় হয়তো ফোল্ডারটা সিলেক্ট করছে ওইটা। দেখছেন এই যে 40 দেখছেন ফিনান্সিয়াল এখানে আবার অ্যাকাউন্টিং এখানে রিপোর্টিং এর ফোল্ডারটা চলে আসছে। এটা আইএফআরএস এর তো এখানে কোনো বিষয় নাই রে ভাই, এখানে আইএফআরএস তো পড়াচ্ছিও না। দেখছেন পুরো 42 পেজ। হ্যাঁ হ্যাঁ, সবগুলো পেজে প্রায় পেজেই তো দেখি এই সমস্যা। এটা তো ইয়াকে বলতে হবে। হুম। আচ্ছা ঠিক আছে, আমরা উই আর ডিসকাসিং। আচ্ছা আচ্ছা, আমরা বরং আমাদের তো আজকে দুইটা ক্লাস না ইয়া ডিয়ার স্টুডেন্টস? একটা ক্লাস স্যার আজকে। ক্লাসেস। আমাদের কি দুইটা ক্লাস না আজকে? এই তো আজকে কি শুধু দুইটা ক্লাস? আপনারটাই স্যার, শুধু আপনার না ক্লাস না, একটা আছে। ক্লাস স্যার। একটা ক্লাস। আমাদের ক্লাস কটা পর্যন্ত? 10টা পর্যন্ত না? Yes, sir. 10:30 স্যার। 30? তো তারা তো ডাবল ক্লাস, একটা ক্লাস না তো। Yes, sir. দুইটা করে ক্লাস। দুইটা করে ক্লাস, সেটাই বলেন। আচ্ছা আমরা 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 এটা একটু বোঝার চেষ্টা করি, এরপরে আমরা একটা ব্রেক দিব 10 মিনিটসের, তারপর আমরা আবার নেক্সট ক্লাস শুরু করবো, কেমন? ঠিক আছে। দিস ইজ, এখানে দেখেন স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, পুরের তিনটা পার্টটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক চয়েস, স্ট্র্যাটেজিক ইমপ্লিমেন্টেশন। এটা কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি আপনাদেরকে যখন ওই যে সিলেবাসটা যখন আপনাদেরকে মাথায় ঢুকাচ্ছিলাম, ঠিক ওই জিনিসটাই এখানে পিক্টোরিয়াল ওয়েতে দেখানো হয়েছে। এটা বিভিন্ন রেশনাল অ্যাপ্রোচের কথা বলেছে। আমরা একটু আচ্ছা, ইন্টেন্ডেড ভেরি ইম্পর্টেন্ট, ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি, ডেলিবারেট স্ট্র্যাটেজি, ইমার্জেন্ট স্ট্র্যাটেজি। এই তিনটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি
ইন্টেন্ডেড মানে হলো যেটা অর্গানাইজেশন মানে ইন্টেন্ড করে। ইটস লাইক যে অর্গানাইজেশন যেটা আসলে ইচ্ছা পোষণ করে, কেমন? Intended as strategies are those which are conscious plans, একদম জেনে বুঝে ইন্টেন্ড করে ইন্টেন্ডেড কনসিয়াস প্ল্যান ইম্পোজড বাই ম্যানেজমেন্ট যেটা কনসিয়াস প্ল্যানের মাধ্যমে যে স্ট্র্যাটেজিটা হতে নেয়। আচ্ছা, ইফ দে আর ইমপ্লিমেন্টেড, যখন তারা ইমপ্লিমেন্টেড বা যে অবস্থায় তারা ইমপ্লিমেন্টেড হচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে দে আর রেফার টু অ্যাজ এ ডেলিবারেট স্ট্র্যাটেজি। আচ্ছা, তো তাহলে এখন ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি, যখন আমরা স্ট্র্যাটেজিটা ইম্পোজ করতেছি কনসিয়াস প্ল্যান অনুযায়ী, এই ইম্পোজ করার কনসিয়াস প্ল্যান করা বিফোর দে আর ইমপ্লিমেন্টেড, এটা ইন্টেন্ডেড। যখনই ইট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, এটাকে আমরা তখন ইট হ্যাজ বিন রেফার টু অ্যাজ এন ডেলিবারেট স্ট্র্যাটেজিস। আচ্ছা, দ্য টার্ম ডেলিবারেট স্ট্র্যাটেজিস are intended strategies which are implemented. Yes, it is done. So, strategy is implemented. Intended strategy becomes deliberate strategy when its intended strategy are already been implemented. So, পার্থক্যটা শুধু ওই জায়গায়। এরপর আসে ইমার্জেন্ট স্ট্র্যাটেজিস। ইমার্জেন্ট আসলে হিউম্যান নিডস, এগুলো তো ভেরি আনপ্রেডিক্টেবল এবং এটা আসলে কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো এটা আসলে ইমার্জেন্ট অ্যাপ্রোচ ক্যান ইনভলভ সাম ডিগ্রি অফ স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অ্যাজ দ্য রেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ, বাট দ্য প্রসেস অফ চয়েস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টেক প্লেস টুগেদার। So emerging strategies adapt to human needs and evolve continuously. First, identify the decisions and actions. The manager that create and choose the strategies are also responsible for carrying out them, of course, because their responsibility is not to limit themselves within creating and choosing the strategies, but they're also responsible to how to carry out that particular decisions and take the actions. Okay. Then learning processটা হলো the choice of strategies interacts with implementations rather than having a grand scheme for the next 5 years. Management tried something out this year, learns lessons from where it succeeds and fails, and develop new initiative for the next. So আমরা লার্নিং প্রসেসটাকে, লার্নিং কার্ভটাকে এভাবে চিন্তা করতে পারি যে অনেক সময় আমরা একটা কথা বলি যে আপনি কোথায় শিখেছেন, হোয়ার হ্যাভ ইউ লার্ন, যেখানে আপনি ঠেকেছেন সেখানে আপনি শিখেছেন। তো সো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো লার্নিং এর ব্যাপারটা হইলো যে অলওয়েজ যখন একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিস কে আপনি যখন একটা ইমপ্লিমেন্ট করতে যান, ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে দেয়ার আর সাম রিভল্ট implementation challenges are there. Due to these implementation challenges, like most amazing thing is sometimes strategy really fails. এবং যখন এটা ফেল করে তখন ডেফিনেটলি সাম নিউ ইনোভেটিভস, new initiatives, new development, new thoughts are actually right at the beginning for the next challenges. So learning process is also a part of that. এরপরে there are actually আমরা পড়বো যে what are the different types of strategy. এটা আসলে মিনবার্জ নামে একজন দ্য স্ট্র্যাটেজি মিনবার্জের একজন স্ট্র্যাটেজি প্রসেস বলি আমরা যেটাকে, সেখানে 5 ধরনের স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল যেটা আমরা পড়ে ফেলেছি ইন্টেন্ডেড, ডেলিভারেট, এটা আমরা পড়ে ফেলেছি। আনরিয়ালাইজ বিকজ
সব ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি তো আর সব ডেলিভারেড স্ট্র্যাটেজি হয় না। কিছু স্ট্র্যাটেজি রিমেইন ইন্টেন্ডেড অ্যাজ ইফ ইট হ্যাজ নট ইয়েট ডেলিভার্ড, সো এটাকে আমরা আনরিয়ালাইজ স্ট্র্যাটেজি বলবো। আর ইমার্জেন্ট আমরা তো পড়েছি ইমার্জেন্ট, বিকজ ইমার্জেন্ট স্ট্র্যাটেজিজ আর ফোর্সড বাই সার্কামস্ট্যান্সেস, বিকজ এটা আসলে সার্কামস্ট্যান্সের নিড যেরকম ভ্যারি করে, ইমার্জেন্ট স্ট্র্যাটেজি অলসো ভ্যারিং with the circumstances. So the final strategy, realized strategy is like the final realized strategy result from the balance of forces of other types of strategies as well. So এইখানে আপনার যদি if you really look back this the figure 2.3, this is a main part strategic process where how the strategy evolves over a period of time, how the strategies will have some purpose and how it should be set by management, and how the intended strategies become the deliberate, and how intended strategies still be unrealized, and how it should be emergent and how it should be realized. So there would be like strategic process of the things are having this task of strategic management is to control and shape these emergent strategies as to develop over a period of time. So that this is called how these strategies are actually interaction in the following in this diagram. আচ্ছা, আমরা basically dear students, can we have a 10 minutes break please for till we start the next class? Okay. Sir, 15 minutes. ওকে স্যার। Okay. We'll 10 to 15 minutes is fine. We'll start thereafter. Okay. Take care. Thank you. Dear students, Yes, sir. আমরা একটু strategies and ethics. Strategy and ethics একটু দেখতে পারি আমরা। Why strategy is interrelated with ethics? Can anyone tell me Nadimul Hasan? Nadimul Hasan? Nadimul is not there. Mahfuza Akhtar, Moni. Mahfuza? Mahfuza is not there. Tariqul Islam. আপনারা কি এখনো আসেন নাই সবাই? স্যার আমরা আছি, জি স্যার, ম্যাক্সিমামই চলে আসছে। But peoples are not responding. What is the reason of not responding? Why people are not responding? Majidul Islam. Mr. Rajiv Chaudhary. Mohammad Najmul Hussain. ইয়েস স্যার। Najmul,
Why জি স্যার, strategy and ethics are related to each other? স্যার How it is স্ট্র্যাটেজি related? স্ট্র্যাটেজি শুড বি ইথিক্যাল, শুড নট বি আনইথিক্যাল। Exactly. Unethical হলে কি সমস্যা হবে? স্যার সিম্পল বলার চেষ্টা There করেন, won't আপনি there জানেন। won't be any trust, sir. That there will be trust issue. There will be sustainability issue. Sustainability is the perfect things. So strategy, if it doesn't maintain the ethical code, so if it doesn't keep focus on ethical consequences, so it will lose its sustainabilities, and also it will lose acceptability, তাই না? Acceptability ইয়েস is স্যার। important. Sir. এখন আমরা যদি বলি যে there are, I mean, how মানে impact of ethics on strategy, এটা দেখেন, এটা আপনারা অলরেডি বলে ফেলছেন, বাট স্টিল আমরা একটু পড়ি। Ethics impacts at several points in the strategy process. In the formulation of strategic objectives, some firms will not consider lines of business for ethical reasons. Yes. External appraisal will need to consider the ethical climate in which the firm operates. This will raise expectations of its behavior. So management should consider whether present operations are sustainable. খেয়াল করছেন? That is consistent with present and future ethical expectations. So internal appraisal বলতেছে যে management always should consider whether present operations are sustainable and is consistent with present and future ethical expectations. So this is inevitable. And that is the strategy selections. Management should consider the ethical implications of proposed strategies before selecting and implementing them. So strategies implementation is very important. You know, the management should always consider the ethical implications of any strategy before implementation. So for the selection, for the internal appraisal, for the external appraisal, and also for the formulations of business strategies or strategic objectives, ethics are really important. এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা জেনে গেছেন। স্ট্র্যাটেজি সাস্টেনেবিলিটি, ডেফিনেটলি strategy without the adjective of sustainability is actually is not implementable, এবং এটার অ্যাকচুয়ালি মানে ইমপ্লিমেন্ট করেও আসলে লাভ হয় না, কারণ স্ট্র্যাটেজির মূল যে বিষয়টা ছিল লং টার্ম পার্সপেক্টিভ। সো লং টার্ম পার্সপেক্টিভের সাথে সাস্টেনেবিলিটি কিছুটা বলতে পারেন সিনোনিমসের মতো। এখানে কিছু জিনিস আছে আপনারা একটু দেখেন, বাট স্টিল আমি এই চ্যাপ্টারটা একটা রিভিউ করি। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের এই পার্টটাতে যেটা বলা হয়েছে সে লাইক কর্পোরেট অ্যাপ্রেজাল, মিশনস, অবজেক্টিভ, এবং স্ট্র্যাটেজিক মিশন অবজেক্টিভস এর সাথে স্ট্র্যাটেজিক চয়েসের যে ডিফারেন্স সেটাই হলো গ্যাপ অ্যানালাইসিস। ইমপ্লিমেন্টেশনস পার্টে যেটা আছে যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস আর দেয়ার অ্যান্ড স্ট্র্যাটেজিক পজিশনিং ভিউ, রিসোর্স বেসড ভিউ। পজিশনিং ভিউটা হলো লাইক ফিট ফার্ম টু দ্য এনভায়রনমেন্ট, ফার্মটাকেই অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সাথে ফিট করে নেওয়া, যেটাকে যদি বলি যে
মানে কাস্টমার নিডস, রাইভালস কারা কারা, স্টেক হোল্ডার কারা কারা, রিসোর্স কি কি আছে, এগুলোর কথা চিন্তা করে ফার্মটাকে এনভায়রনমেন্টের সাথে কম্প্যাটিবিলিটি ইনশিওর করা। আর রিসোর্স বেস ভিউ যেটা বলতেছে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, সেটা হলো find environment to fit farm. It's like what capabilities and what competencies you have. Hmm. So like fit, stress, leverage. এখানে রিসোর্স বেস ভিউর কথা বলছে এটা আর কি। এটা একটু দেখবেন আপনারা, সেলফ টেস্ট কোশ্চেন্স আছে এবং এটার অ্যান্সার আছে, এগুলো আপনারা বাসায় দেখে নেবেন। আমরা এখন নেক্সট চ্যাপ্টারটা চলে যাচ্ছি, চ্যাপ্টার 3, দ্য পারপাস অফ অ্যান অর্গানাইজেশন। মিশন, মিশন কথাটার সাথে সবাই পরিচিত নিশ্চয়ই। Yes, sir. The values and expectations of those who most strongly influence strategy about the scope and posture of the organization. So values and expectations of those who most strongly influence strategy about the scope and posture of the organizations. So this is, there are also some elements or features of successful missions, because actually for particular missions you should have purpose, purpose, and you should have the strategy, the competitive position and distinctive competences of the organizations, that is strategy. Policies and standards of behavior, the policies and behavioral patterns underpinning its work. Fourth one is values, what the company believes in and which is replicated in employees' personal values. So values are also important. The importance of mission to corporate strategy. The role of the mission in strategy is determined by the approach to strategy formulations. There are two approaches. First one is rational one, and other one is emergent approach. Mission is a starting point of strategy formulation. It is the basis on which strategic objectives are set. So মিশনের উপর বেসিস করেই স্ট্র্যাটেজিক, প্রথমে ভিশন, তারপর মিশন, দেন অবজেক্টিভস। সো গ্র্যাজুয়ালি একটা থেকে আরেকটা ছোট হয়। সো মিশনটাকে বলা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্ট্র্যাটেজি ফর্মুলেশনের জন্য স্টার্টিং পয়েন্ট। সো it is the basis on which strategic objectives are set. Any strategy developed must be shown to be consistent with the mission before it is adopted. The culture and the values of the organization must be molded to serve the strategy. So your value, your culture must be aligned with the strategy. That is the rational approach, and there was this emergent approach. Mission is embedded in the culture of the organization and used to generate strategic initiatives. So
for every strategic initiatives, mission is really important, and mission is the embedded in the culture of the organization. So এখানে আপনার অর্গানাইজেশন গোল, আমরা একটা অর্গানাইজেশনের যদি গোলস এন্ড অবজেক্টিভস বলতে থাকি, প্রাইমারি গোল একটা অর্গানাইজেশনের প্রাইমারি গোল কি হতে পারে? ডেফিনেটলি প্রফিট সেকিং অর্গানাইজেশনের, বলেন তো। ডেফিনেটলি এটা হাউ টু ইনক্রিজ দ্য শেয়ার হোল্ডার ওয়েলথ, তাই না? wealth maximization. ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো লং টার্মে যদি বলি যে এটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, শর্ট টার্মে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে পারি, বাট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলা ভালো। At the same time, we should also be in line with goals like to satisfy customers, because you cannot grow your business without satisfying customers. You can't develop your business without building market share. You should minimize your cost, that is cutting cost. At the same time, you should adopt the corporate social responsibilities, because once profit maximization, wealth maximization is ensured, thereafter the next secondary goals is like the corporate CSR বলি আমরা এটাকে, corporate social responsibilities, which also enable economic value. And finally, not for profit organization, the primary goals for such organization is non-financial and vary enormously. Goals often include meeting members' need, contributing social well-being, and pressing for political and social changes. Secondary goals will include economic goal of not going bankrupt, in some cases generating a financial surplus to invest in research. দেখুন, একটা নন প্রফিট অর্গানাইজেশনের গোল একটা প্রফিট মেকিং অর্গানাইজেশনের গোলের সাথে ম্যাচ করে না, তাই না? সো তাদের যে প্রাইমারি গোল থাকে, অফকোর্স নন ফাইন্যান্সিয়াল থাকে। their objective is not to make profit and not to increase the shareholders' wealth. Rather, they are focused on financial surplus. ফাইন্যান্সিয়াল সারপ্লাস বলতে এটাও এক ধরনের প্রফিট, বাট এটা অ্যাকচুয়ালি ওনাররা নিয়ে যায় না ডিভিডেন্ড ফর্মে। এটা যেটা হয় যে সেটা হলো যে for the economic development, for the development of the poor people, for the development of the research and other things, this financial surplus are going to be invested. কেমন? সো এটাকে এইভাবে বলা হয়েছে। শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন, আমরা জানি এটা শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন জানি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আপনারা তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়েন নাই? পড়েছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট FM? আমরা কি FM পড়েছি? জি স্যার। FM এ কেউ পাশ করেছি এরকম কেউ আছেন? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পাশ করেছি এরকম কেউ আছেন? না স্যার, এখানে কেউ এখনো অ্যাটেম্প করেনি। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন যে এই যে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আপনি হাউ কুড ইউ এনশিওর যে আপনার শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ হচ্ছে, এটা আপনি কি কি ইন্ডিকেটর দিয়ে আপনি বুঝতে পারেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ভ্যালু বেড়ে যাওয়া, শেয়ার পার শেয়ার ইপিএসটা, আর্নিং পার শেয়ার কেমন হচ্ছে সেটা দেখেন ইপিএস ক্যালকুলেশন দিয়ে। হ্যাঁ, আর্নিং পার শেয়ার দিয়ে দেখতে পারেন। আর কি দেখতে পারেন? ইপিএস একটা মাধ্যম, আর কি কি আছে বলেন? রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে ROI বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। তারপরে আর কি কি দিয়ে বোঝা যাবে? RI, রেসিডুয়াল ইনকাম। আপনি এই যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক অ্যাপ্লাই করেন, ক্যাপিটাল বাজেটিং টেকনিকে কি কি ইউজ করেন মনে আছে? IRR ইউজ করেন না? IRR, NPV, হ্যাঁ MI। NPV ইউজ করেন, হ্যাঁ।
সো একটা একটা প্রজেক্টের একটা ইনভেস্টমেন্ট ডিসিশনের এনপিভি যদি পজিটিভ থাকে, আইআরআর যদি বা ভালো থাকে, হ্যাঁ, তাহলে কি কি হাউ ডাজ ইট ইন্ডিকেট, এটা কি ইন্ডিকেট করে? হ্যাঁ, শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করছে, তাই না? ইজ ইট? Correct. এরপর আছে রিটার্ন অন Yes, sir. ক্যাপিটাল এমপ্লয়েড, আরো সিই বলি আমরা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি বলেন তো? আরওসি এর ফর্মুলাটা কি বলেন, কে বলতে পারবে? ROCE ফর্মুলা বলেন, রিটার্ন অন ক্যাপিটাল। স্যার ক্যাপিটাল প্লাস রিটার্ন আর্নিংস, এটার উপর যেটা মানে রিটার্ন আমরা পাই। ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? মানে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা কি বোঝাই, মানে যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে, এটাই তো নাকি স্যার ক্যাপিটাল এমপ্লয়েড? আর ক্যাপিটাল এমপ্লয় করে আমার কি পরিমাণ প্রফিট জেনারেট হয়েছে, তাই না? রাইট। সো আপনার যদি এভাবে নর্মালি চিন্তা করি, এত কিছু কঠিন কঠিন না করে আমরা যদি চিন্তা করি, সেটা হলো যে আমরা যদি আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ভাষায় বলি, তাহলে টোটাল অ্যাসেট থেকে যদি আমরা আমাদের কারেন্ট লায়াবিলিটি যদি বাদ দেই, তাহলে আমাদের আসলে এটা কি পাওয়া যায়? ক্যাপিটাল এমপ্লয়েড পাওয়া যায়, রাইট? EBIT divided by capital employed, sir. হ্যাঁ। সো কে বলতেছেন? Sir, আমি সাদিয়া। Earning সাদিয়া বলেন। হ্যাঁ, বলেন। যখন আমরা সাদিয়া, আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বলতে কি বুঝাই? টোটাল অ্যাসেট থেকে আমরা কোন জিনিসটা বাদ দিয়ে দিই? কারেন্ট লায়াবিলিটিস বাদ দিয়ে দিই না? Yes, sir. Current liabilities বাদ দিয়ে দিই। আর লায়াবিলিটিস বাদ দিয়ে দিই, কারণ আমাদের ধারণা করা হয় যে টোটাল অ্যাসেটের একটা পোর্শন ফিক্সড অ্যাসেটে ইনভেস্টমেন্ট আছে, তাই না? সো ফিক্সড অ্যাসেটের ইনভেস্টমেন্টের এগেনস্টে আমার লং টার্ম লায়াবিলিটি থাকতেই পারে। সো ওটাও তো ক্যাপিটাল ইন দ্য ফর্ম অফ ক্যাপিটাল কাজ করছে, রাইট? Yes, sir. সো এইটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বলতেছি। আচ্ছা, আমাদের যে শেয়ার হোল্ডার যে টাকাগুলো আনে, সে টাকাগুলো কিন্তু আমাদের একটা কোম্পানির জন্য ইন্টারনাল লায়াবিলিটি, তাই না? বিকজ এইটা ইন্টারনাল লায়াবিলিটি টু দ্য শেয়ার হোল্ডার্স, বাট ইট ইজ নট সাপোজ টু বি পেইড অফ, বিকজ ইট ইজ দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য শেয়ার হোল্ডার। সো শেয়ার হোল্ডার এই টাকার জন্যই তো একটা রিটার্ন চাচ্ছে, তাই না? They have invested the money, so they're looking for their money back. So in the form of key, in the form of profit, in the form of earning before tax and interest, is it? So financial management এর ভাষায় যদি বলি যে return on capital employed should be like earning before profit, before interest and tax, and divided by your return on capital, I mean divided by your capital employed, is it? বা এটাকে যদি আমি একদম সিম্পল ভাষায় বলি, সেটা হলো প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল ইনভেস্টেড, নাকি? রাইট? সো এখানে যদি আমি একটা আমাদের ROC দিয়েও তো আমরা মেজার করতে পারি। এটা তো একটা পারফরমেন্স মেজারমেন্ট যে হ্যাঁ, ইউর কোম্পানি ইজ গোয়িং টু বি, I mean, increase some value, shareholder value maximization হচ্ছে, রাইট? আরেকটা কি জানি বলতে চাইছিলাম, রিটার্ন অন ROI। সাদিয়া, ROI টা কি? Return on investment, sir. রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো এটাকে কিভাবে আপনি ROI টাকে আপনি কিভাবে মানে ফর্মুলা দিয়ে ইয়া করবেন বলেন? প্রফিট ডিভাইডেড বাই কস্ট, নাকি? Net profit divided by cost of investment. হ্যাঁ, কস্ট অফ Yes, sir. ইনভেস্টমেন্ট, Profit divided by কস্ট। সো এইভাবে আমরা এই ধরনের ইন্ডিকেটর দিয়ে আমরা উই ক্যান এনশিওর। সো আপনাকে যদি একটা কেস দেওয়া হয়, আপনি যদি
একটা বিজনেস অ্যানালাইসিস করে আপনাকে যদি বলা হয় যে এখানে শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজ কিভাবে এনশিওর হয়েছে, আপনি হাউ ক্যান ইউ হ্যাভ দ্য অ্যানালাইসিস অফ দ্যাট পার্ট, তখন আপনি কি করতে হবে? আপনাকে এই ফিগার গুলো ওই বিজনেসের ভ্যালু থেকে বের করতে হবে, বের করে আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজেশন হয়েছে কিনা, রাইট? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, লিমিটেশনস অফ শেয়ার হোল্ডার ভ্যালু অ্যাজাম্পশনস। কোন কোন জিনিসগুলো লিমিটিং শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজ করার জন্য কোন কোন জিনিসগুলো লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, রাইট? So corporate governance is weak. If your corporate governance is weak, I mean, to give sufficient information to influence to ensure management maximize shareholder wealth. So your corporate governance যদি strong না হয়, then এটা কিন্তু definitely is a limitations. If you only focus on really focus on all financial parameters rather than you are ignoring all non-financial parameters, non-financial goals, come on, then it would be very difficult to sustain and create value for the shareholders. So definitely financial parameters, non-financial goals and parameters are both equally important for each other. So that is very very important. এইগুলো জিনিসগুলো এছাড়া আর যেটা আছে, it is impossible to verify, fail to maximize board decisions may be seen to have failed to maximize shareholder wealth. Yet this is consistent with board that is to maximize shareholder wealth, but those decisions are limited by time, information available, and their own skill. Also, to judge whether wealth was maximized, it would be necessary to know the outcomes of all the alternatives the board ignored. So এগুলো আছে, যাই হোক অনেক সময় বোর্ডের ডিসিশন গুলো ইমপ্লিমেন্টেশন করার মতন প্রপার যে ওয়েলথ ম্যাক্সিমাইজ করার যে ডিসিশন গুলো, সেগুলো হয়তো যদি প্রপারলি অভাব থাকে, সেটাও কিন্তু আসলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের একটা অন্তরায় হয়ে যায়, ঠিক আছে? সো এইখানে আর যে জিনিসগুলো আছে বিজনেস অবজেক্টিভস, আচ্ছা এখানে আমরা একটু বিজনেস অবজেক্টিভস এর এটা আমরা জানি যে মিশন মিশন আমি সবার উপরে ভিশনের পরে যদি বলি মিশন, এরপরে মিশনকে অ্যাচিভ করার জন্য উই হ্যাভ টু সেট ডিফারেন্ট অবজেক্টিভস, এবং টু অ্যাচিভ ডিফারেন্ট অবজেক্টিভস উই হ্যাভ টু সেট different strategies over a period of time. And also we should have a budget and action plans to achieve the strategies as well. So এটা হায়ারার্কিটা টপ টু বটম এই অ্যাপ্রোচে কাজ করে, কেমন? Stakeholder goals and objective. Stakeholders আসলে they are the group of persons actually who have the interest in the organizations. So actually the firm seeks shareholder wealth maximizations. So there are different types of stakeholder in the organization varied stakeholder, আপনাদেরকে এটা বলেছি আমি। Internal stakeholder বলতে যারা who are the part of management, who are employees, they are the internal stakeholders, and there are some connected stakeholders like shareholders, customers, suppliers, financiers. These are the connected stakeholders. Connected stakeholders are actually connected to each other. There might be suppliers, financiers, there's some external stakeholders, the community, the government, the pressure groups, they are external stakeholders.
সো ইন্টারনাল স্টেক হোল্ডার্স, এক্সটার্নাল স্টেক হোল্ডার এগুলো আপনারা দেখলেই পারবেন। এখানে নাথিং, দে আর কানেক্টেড স্টেক হোল্ডার্স, এখানে জিনিসগুলো আছে। এখানে ডিপেন্ডেন্সির একটা কথা বলেছে, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্সি ওভার হিয়ার। A firm might depend on stakeholder group at a particular time. A firm with persistent cash flow problem might depend on the bankers to provide it with the money to stay in business at all. Acha. Cash flow problem we have to depend on the banks. In long term, the firm depends on its customers. Fine. The degree, of course, the more you have the business, the more you will grow over a period of time. The degree of dependence or reliance can be analyzed according to the criteria. Disruption. Can the stakeholder disrupt the organization plan, bank withdrawing overdraft facilities? Replacement. Can the firm replace the relationship? Uncertainty. Does the stakeholder cause uncertainty in the firm plans? A firm with healthy, positive cash flows and large cash balances need not worry about its bank attitude to a proposed investment. The way in which relationship between company and stakeholders is conducted is a function of parties' relative bargaining strength and philosophy underlying each party's objectives. So conducting a relationship with a particular stakeholder, that is very important. Like, these are the things that actually when a particular company's product of a relationship, and then consultation and consideration of stakeholder views, then go for negotiation, because the strong stakeholders are really bargaining enough strength and negotiation, participation, acceptance of stakeholders' view. So democratic voting by stakeholders, and then it is going to be like command dictated by stakeholders. So all these are coming through like weak form to strong form through the stakeholders' bargaining strength. Like how to bargain with the particular weak form to strong form through the negotiation process. আমরা একটা স্টেক হোল্ডারের একটা ম্যাপিং করি এখানে, একটু দেখার চেষ্টা করেন যে এখানে 4টা সেগমেন্ট বলা আছে। লেভেল অফ ইন্টারেস্ট, এখানে বাম দিকে বলা হচ্ছে পাওয়ার, উপরে বলা হচ্ছে লেভেল অফ ইন্টারেস্ট। সো পাওয়ার ক্যান বি লো হাই, লেভেল অফ ইন্টারেস্ট ক্যান বি লো হাই। আমি যদি প্রথমে ডি সেগমেন্টের কথা বলি, ডি সেগমেন্টে কি হয়, পাওয়ারও হাই, ইন্টারেস্টও হাই। So strategy must be acceptable to them at least. An example would be a major customer. If your power is high, your level of interest high, so segment D টা হলো সেই level of players. এবং an example would be a major customer should be lies between this area. Stakeholders in segment C must be treated with care, because while often passive, they are capable of moving to segment D. They should therefore be kept satisfied. Large institutional shareholder might, boro institutional shareholder might fall into segment C. আচ্ছা, সেগমেন্ট সি এর যেটা বলা হচ্ছে যে এখানে লেভেল অফ ইন্টারেস্ট লো বাট পাওয়ার ইজ ভেরি হাই। This is in segment C. So stakeholder in segment C must be treated with care. While often passive, they are capable of moving
টু সেগমেন্ট ডি, ইয়েস, তাদের ইন্টারেস্ট তারা সি থেকে তারা যে কোনো সময় ডি চাইতে পারে, বিকজ once they are capable to moving, because they should be kept satisfied, and large institutional shareholders might fall into segment C. তারা স্ট্র্যাটেজিকে ইনফ্লুয়েন্স করে, বেশ ভালোভাবেই করে, কারণ তারা যে কোনো সময় সি থেকে ডি তে চলে যেতে পারে। সেগমেন্ট বি তে যেটা বলছে, লেভেল অফ ইন্টারেস্ট ইজ লো। বি তেও ইন্টারেস্ট লো, না, ইন্টারেস্ট level of interest is high. Sorry, level of interest is high, but power is very low. So stakeholders in segment B doesn't have ability to influence strategy, but their views can be important in influencing more powerful stakeholders. Tader view important, perhaps by lobbying. They should therefore be kept informed. Community representatives and charities might fall into this segment B. So community charities representative এগুলো তারা এই সেগমেন্টে পড়ে। এবার আসেন segment A. These are the minimum efforts is expended on segment A. Single stakeholder map is unlikely to be appropriate for all circumstances. In particular, stakeholders may move from quadrant to quadrant when different potential future strategies are considered. Stakeholder mapping is used to assess the strength of stakeholder groups. This has implication for the organization. The framework of corporate governance is to recognize stakeholder value of interest and power. So it may be appropriate to seek to reposition certain stakeholders and discourage others from positioning themselves depending on their attitudes. Key blockers and backers of change must be identified. Stakeholders mapping can also be used to establish political priorities. A map of certain current position can be compared with a map of desired future state. This will indicate critical shifts that must be pursued. সো এটাকে একটা স্ট্র্যাটেজিক প্যারাডিম বলতেছে আর কি, যে পাওয়ার অ্যান্ড ইন্টারেস্টের উপর বেসিস করে এই যে স্ট্র্যাটেজিক ম্যাট্রিক্স এবং হাউ দ্য টাইপস অফ রিলেশনশিপ দ্য অর্গানাইজেশন উড সিক টু দ্য স্টেক হোল্ডার্স, সেটার ক্যাটাগরাইজেশন করতে গিয়ে এখানে 4টা ক্যাটাগরি একটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। ভলেন্টারি আর নট ফর প্রফিট সেক্টরস, সেটা অলরেডি আপনারা জানেন যে তারা তাদের আসলে দে ডু নট হ্যাভ এনি ইকোনমিক রিটার্নস। আসলে দে আর নট লুকিং ফর এনি ইকোনমিক রিটার্ন বিকজ দে আর অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য ডেভেলপমেন্ট। সো এনবিএফআই এর মধ্যে এনএফপি নট প্রফিট অর্গানাইজেশনের মধ্যে যেগুলো ভলেন্টারি অর্গানাইজেশন, ডিফারেন্ট চ্যারিটেবল ট্রাস্ট, different government bodies, and mutually owned public benefits corporations, all these are falls under this category. অশোক একটা ইয়া নাই, who can actually এই সামারিটাকে ব্রিফ করতে পারবে মোরলেস? মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসার আছেন? জাহাঙ্গীর আলম আছেন?
মাজেদুল ইসলাম, মাজেদুল ইসলাম আছেন? হাসিবুল আলম, হুম, নাজমুল হোসেন, রাকিবুল, রাকিবুল, জি স্যার, আছি স্যার। Rakibul, can you Sir. help me to actually summarize this page? আমরা এতক্ষণ যা পড়লাম এটা একটা শর্ট সামারি এখানে আছে। Can you be corroborate and narrate this page? স্যার আমি কিছুক্ষণ একটু ক্লাসের বাইরে ছিলাম স্যার, এই মাত্রই আসছি। Okay. Who can help me? Mahatabul Islam. Mahatabul 605. Mahatabul. Rifat Maruf Plavon. Are you there, Rifat? Yasmin Akhtar Sriti. স্যার জি বলুন। স্যার আমি হচ্ছে আগের যে স্টাডি ম্যানুয়ালটা ছিল আইসিআইবি, ওইটার সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখান থেকে কিছু জিনিস একটু পয়েন্ট করছিলাম যে এই চ্যাপ্টারে কি কি আছে। তো আপনি বললে আমি একটু বলতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, প্লিজ। আপনারা তো মানে এতক্ষণ যে আমি আই এম টেকিং দ্য ক্লাস ইন এ ভেরি সিরিয়াস মোড, বাট ইউর পিপল আর নট রেসপন্সিভ অ্যাট অল। How could we ensure that people are really listening to me and really I'm just getting surprised and people are not responding at all. So I'm in doubt whether really they're listening. সম্ভবত কোনো নেটওয়ার্কের ব্যাপারটা করে থাকতে পারে, আবার নাও থাকতে পারে ক্লাসে। বলা মুশকিল স্যার। You please try to আচ্ছা আমাকে give আমি me 2 আমি তাহলে minutes. বলবো স্যার। Give me 2 minutes and I'm getting back and I'm আপনাদের মধ্যে থেকে যিনি বলতে চাইছেন প্লিজ। জি স্যার, আমি জাহিদ স্যার। আপনার নামটা বলবেন প্লিজ। জি স্যার, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। ও জাহিদুল, ডাকনাম প্লিজ। জাহিদ। Jahid, please, would you please explain this chapter summary? I think after completing this chapter summary, we'll go to the next stage. একটু বলার চেষ্টা করেন। জি স্যার, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে স্ট্র্যাটেজি এন্ড বিজনেস। এখানটায় আছে হচ্ছে রেশনাল অ্যাপ্রোচ, যেটা হচ্ছে টপ ডাউন। এটা অ্যানসফের একটা এই রেশনাল অ্যাপ্রোচের উপরে অ্যানসফের বেশ কয়েকটা স্ট্র্যাটেজি আছে, অ্যাপ্রোচ আছে। ইমার্জেন্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে মানে এটা বলা যায় অনেকটা ডাইনামিক অ্যাপ্রোচ। এই ইমার্জেন্ট অ্যাপ্রোচ স্টাইলে মিন্সবার্গের বেশ কয়েকটা অ্যাপ্রোচ আছে। তারপরে এখানে মডেল আছে, ওহমায়া মডেল, স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল, 3C, ট্রায়াঙ্গেল অফ 3C, রেশনাল অ্যাপ্রোচ, অ্যানসফ, মডেল 2। এরপরে মিন্সবার্গের আরেকটা অ্যাপ্রোচ আছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তারপর আরেকটা মডেল আছে মিন্সবার্গের 5 টাইপস অফ স্ট্র্যাটেজি। এবং জনসন, স্কুলস এন্ড উইটিংটন এখানে আছে স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি, ফিট, সার্চ এন্ড এভারেজ, ফিট, স্ক্র্যাচ এন্ড এভারেজ। এখানে মোটামুটি 5টা মডেল আছে এই চ্যাপ্টারে। তো আমাদের তো
মেইনলি মডেল গুলোকে বা অ্যাপ্রোচ গুলোকে বেশি ভালো করে পড়তে হবে এবং এগুলো থেকেই বেশি বেশি কোশ্চেন আছে। তো আমি বই থেকে এই চ্যাপ্টারের উপরে মোট কয়টা মডেল আছে এই সেকেন্ড চ্যাপ্টারে ওগুলো একটু লিস্ট করে নিয়েছিলাম স্যার। তো আমি পুরো 2 নম্বর চ্যাপ্টার খুঁজে এই 5টা মডেল খুঁজে পেয়েছি স্যার। Then go ahead. চ্যাপ্টার So সামারি যদি বলি, হ্যাঁ, এখানে গোলস এন্ড অবজেক্টিভস এর ক্যাটাগরাইজেশনে যে অর্গানাইজেশনের দুই ধরনের অর্গানাইজেশন, একটা প্রফিট মেকিং আর একটা নন প্রফিট মেকিং, এইটা বলেন। প্লাস এইটা কিভাবে হাউ স্টেক হোল্ডার গোলের সাথে রিলেটেড, এবং এরপরে বলার চেষ্টা করেন যে ওই যে আমরা যেটা পড়লাম যে যেখানে কি কারা কারা ওই যে যেখানে ইন্টারেস্ট হাই থাকে, পাওয়ারও হাই থাকে, সেই ক্ষেত্রে কি পাওয়ার প্লেয়াররা এবং ওখানে। ইন্টারেস্টের যে রিলেশনটা স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ABCD বলার চেষ্টা করেন। এই এখানে পাওয়ার এবং ইন্টারেস্টের রিলেশনটা ওইটা একটু বলি স্যার। ওখানে 4টা অপশন আছে, ABCD। উপর জি থেকে জি যদি জি আসে, উপরে রাইট টপ লেফট কর্নারে হচ্ছে A, রাইট কর্নারে B, বটমে লেফট কর্নারে হচ্ছে C, রাইট বটম কর্নারে হচ্ছে D, এবং বাম হুম পাশে মানে হচ্ছে লম্ব ভাবে হচ্ছে রাইট সাইডে হচ্ছে হুম পাওয়ার, আর উপরে হচ্ছে yes মানে টপে হচ্ছে ইন্টারেস্ট। এই কম্বিনেশন yes এটা হচ্ছে রো এবং কলামের একটা ব্যাপার। জি এ মানে হচ্ছে পাওয়ারও লো, ইন্টারেস্টও লো। বি মানে হচ্ছে পাওয়ার হাই এবং ইন্টারেস্ট হচ্ছে লো। ইট লো। তারপরে সি মানে হচ্ছে পাওয়ার হাই কিন্তু ইন্টারেস্ট লো, আর ডি মানে হচ্ছে সবগুলোই হাই, পাওয়ার এবং ইন্টারেস্ট দুটোই হাই। হাই, ফাইন, ভেরি আর গুড। আর আরেকটা যেটা ওই যে গোলস অ্যান্ড স্ট্র্যাটেজি, ওখানে হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে গোলটা থাকে হচ্ছে প্রফিট না, গোলটা থাকে হচ্ছে স্টেক হোল্ডারদের স্যাটিসফ্যাকশন, মানে তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট সোশ্যাল করা ডেভেলপমেন্ট। আর সোশ্যাল ডেভেলপমেন্ট। আর প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে থাকে শেয়ার হোল্ডারদের ডেভেলপমেন্ট, মানে শেয়ার হোল্ডারদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করা। সোশ্যাল ডেভেলপমেন্ট তাদের খুব একটা ফোকাস থাকে না, এটা বাই ফোর্স তাদেরকে করতে হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আলোকে তাদেরকে ওইটা মেনটেন করতে হয়, কিন্তু সেটা তাদের মেইন ফোকাস না। এর ফোকাস হচ্ছে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। ভেরি গুড, ভেরি গুড। তারপরে আর আর এখানে ওই যে রেশনাল অ্যাপ্রোচ যেটা, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আর ইমার্জেন্ট অ্যাপ্রোচ যেটা, এটাকে একটু বলা যেতে পারে যে বটম আপ। সেটা হচ্ছে গিয়ে বলা যায়, এটাকে যদি যে ওয়েবসাইটের আলোকে বলে, যেমন 2 ধরনের ওয়েবসাইট আছে, স্ট্যাটিক এবং ডাইনামিক। তো এখানে অ্যাপ্রোচের ক্ষেত্রে এটাকে যদি ম্যাচ করে বলি, তাহলে রেশনাল অ্যাপ্রোচ হচ্ছে স্ট্যাটিক অ্যাপ্রোচ, আর ইমার্জেন্ট অ্যাপ্রোচ বলা যেতে পারে ডাইনামিক অ্যাপ্রোচ। দুই দিক থেকেই মানে বটম থেকে ইনফরমেশন নিয়ে প্রয়োজনে অ্যাপ্রোচকে মডিফাই করা হচ্ছে। জি 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 জি, পারফেক্ট পারফেক্ট। আর স্যারের কি আমাদের আরো ক্লাস হবে স্যার? মানে নেক্সট ক্লাস কি স্যার আপনি নেবেন স্যার? এটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আইসিবি কখন কোন স্কেডিউল ফেলে সেটার উপরে। আমরা তো আসলে জানতে পারি তার আগের দিন। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের এই লাস্ট ক্লাসে আরো একজন টিচার ক্লাস নিয়েছিলেন বিজনেস স্ট্র্যাটেজি। নাম কি? ওনার নাম হচ্ছে শাহিদুজ্জামান। শাহেদ ভাই। জি, আমাদের ক্লাস নিয়েছিলেন লাস্ট ক্লাসে। আচ্ছা 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 আচ্ছা। উনি কোন কোন চ্যাপ্টার পড়িয়েছিলেন? উনি আমাদেরকে সেকেন্ড চ্যাপ্টারে পড়িয়েছিলেন, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা তো আমাকে কিছু বললেন না যে ওনার সেকেন্ড চ্যাপ্টার উনি পড়ে। বেসিক্যালি ন্যাশনাল ওই আইটি পলিসিস এবং এগুলো নিয়ে কথা বলেছিলেন স্যার। এরকম আপনার মতো এই স্ফেয়ারের কথাগুলো উনি বলেননি। আচ্ছা আচ্ছা। না, আমি একটু আপনাদেরকে বলে রাখি, মানে আমার টেকনিকটা একটু ডিফারেন্ট। আমি আসলে আগে
টেক্সট বইটা বা স্টাডি ম্যানুয়ালটা আগে পড়ানোর চেষ্টা করি, তারপর চ্যাপ্টার সামারাইজ করার চেষ্টা করি, এরপর আসলে কেসে চলে যাই। ব্যাপারটা বুঝছেন? দেখা যাচ্ছে যে মানে কেসের অ্যান্সার দিতে গেলে আপনাকে আপনার ফাউন্ডেশনটা রিডিং ভালো হতে হবে। কনটেক্সটটা যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ভালোভাবে জানা না থাকে, ধরেন আপনি এখানে তো ধরেন এই ব্যাকগ্রাউন্ড গুলো তো আসলে বিভিন্ন রকম অস্ত্রের মতন, রাইট? এখন কোন অস্ত্র কখন ইউজ করতে হবে এইটা তো আপনি এই অস্ত্রর ক্রাইটেরিয়া গুলো না জানলে আপনি কেসে অ্যান্সার দিবেন কেমনে? ক্লিয়ার, রাইট? True, sir. True. Very true. এই কারণে আপনাদের টেক্সটটা ইন এ নাটশেল মুখস্থের জন্য না, জাস্ট বুঝে বুঝে রাখা এবং কোনটা কোথায় আছে, এবং প্রত্যেকটা জিনিস যদি আপনি জাস্ট বুঝতে পারেন যে এটা কেন এখানে, এটার কাজটা কি, বা এটা কখন অ্যাপ্লাই করা যায়, এটা কোন সিচুয়েশনে এটা অ্যারাইজ করে, তাইলে আপনাদের কেসটা অনেক সহজ হয়ে যায়। তো এই জন্য আমরা প্রেফার করি যে আপনারা একটু, যদিও আই নো থিওরিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড আদার থিংস আর অলওয়েজ বোরিং, people are less reluctant, people are really reluctant to go through the theoretical discussions. Rather they focus on maths analysis, article reviews, corporate reporting and other things as well. But এই জিনিসগুলো আবার আপনার অর্গানাইজেশনে যখন আপনি অ্যাজ এ লিডার হিসেবে একটা অর্গানাইজেশনে নেতৃত্ব দেবেন, তখন দেখবেন যে স্ট্র্যাটেজিক রোলে এই ধরনের ডিসিশন মেকিং পার্ট গুলো আপনার কাছে চলে আসবে। সো আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উইদাউট এনি বিজনেস স্ট্র্যাটেজিক নলেজ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তার নলেজের ফুলফিলমেন্টটাই আসবে না। ব্যাপারটা বুঝছেন? তার স্কিল অনেক কিছু থাকবে, বাট তাকে তো অ্যাপ্লাই করতে জানতে হবে। সো দ্যাট ইজ অলসো ইকুয়াল ইম্পর্টেন্ট ফর এনিওয়ে। এই কথাগুলো আপনাদের, আমরা যেটা করবো যে নেক্সট ক্লাসে শাহিদুজ্জামান ভাই বা আমি আমরা দুজন আসলে কোন কোন চ্যাপ্টার গুলো পড়াবো, উনি কোনটা পড়াবে আমি কোনটা পড়াবো, এটা আমরা তাহলে আমাদের মধ্যে থেকেই আমরা মানে করে নেব আর কি, ঠিক আছে? অ্যালোকেশন করে নেব, সো দ্যাট যেটা হয় যে আমরা অ্যালোকেশন করে নিলে তাহলে আপনাদের জন্য জিনিসটা আরো ক্যাচি হবে, এবং তাহলে আমরা অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাভারেজ দিতে পারবো। ইয়েস স্যার। আর আজকে তো মোটামুটি 2টা চ্যাপ্টার আমি আপনাদেরকে দেখিয়েছি। সো নেক্সট ক্লাসে আমি যেটা আপনাদেরকে চেষ্টা করব যে আপনাদের নেক্সট এই এই 2টা চ্যাপ্টারের মধ্যে থেকে আমি কিছু আপনাদের কোশ্চেন দেব, আপনাদেরকে কোশ্চেন করব। সো আপনারা এই 2টা চ্যাপ্টার ভালো করে নেক্সট ক্লাসে আপনারা দেখেন। আর আপনাদের কেসগুলো আপনারা কোথা থেকে পড়েন নর্মালি? কি আইসিবি কি কোনো আপনাদেরকে কোনো দিয়েছে, কেস স্টাডির জন্য কোনো কোশ্চেন দিয়েছে? জি না স্যার স্যার। এখন পর্যন্ত তো ম্যানুয়ালটাই আমরা দেখতেছি, এর বাইরে Except manual. এখনো কিছু Manual, দেখা sir. হয় নাই স্যার। স্টাডির আমার কাছে কিছু, Can you refer, sir, a few to us? The cases by the book. আমার কাছে কিছু আছে, আপনি একটু দেখতে পারেন। এটা অবশ্য মানে আমি আহ, এটা অবশ্য এখন মানে আপনাদের তো আবার সিলেবাস চেঞ্জ হয় না, স্টাডি ম্যাটেরিয়াল চেঞ্জ হয়েছে। এটা নিয়ে আমি একটু মানে এই নতুন যে স্টাডি ম্যাটেরিয়াল এই প্রথম ক্লাস, আগের ব্যাপারটা বুঝছেন, আগের স্টাডি ম্যাটেরিয়ালে কিন্তু আগের ক্লাসগুলো মোটামুটি রিসেম্বল করতে, এখন এইটা কতটুকু আমি আপনাদেরকে স্যার আপনি আমাদেরকে দিতে পারেন স্যার, যেই কেস স্টাডি গুলো আমাদের সাথে ম্যাচ করবে আমরা ওগুলো দেখে নিলাম স্যার। আমাদের কিছু স্যার আমাদের স্যার কিছু সাজেস্টেড অ্যান্সার স্যার শেয়ার করেছিল বাই মেইলে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমি একটা জিনিস পাঠাচ্ছি, জাস্ট আপনারা এই জিনিসটা একটু দেখেন। এখানে কিছু কিছু ভালো ভালো কেস আছে, আমি এখান থেকে কিছু কিছু কেস ছেলেদেরকে পড়াই। আপনারা এটা একটু দেখেন, যদিও এটা এসএসসি এর বই, বাট স্টিল এখানে কিছু ভালো ভালো কেস আছে।
আসলে তো প্রফেশনাল লার্নিং তো আর আসলে মানে এটা তো আসলে লার্নিংটা তো আসলে মেইন জিনিস এখানে। কোথা থেকে পড়লেন এটা আসলে মেইন জিনিস না। আমি এটা দিয়ে রাখলাম আপনাদেরকে, আপনার এই যে চ্যাট বক্সে দিলাম আপনাদেরকে এসএসসি P3 কিছু বিজনেস স্ট্র্যাটেজি, কিছু কেস অ্যান্সার সহ এখানে আছে। আপনারা একটু দেখেন এটা, আমার মনে হয় যে এটা আপনাদেরকে ইয়াগুলো আরো সহজ করে দিবে। ঠিক আছে, স্যার এখনো আসে নাই স্যার। আই হোপ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়েছেন আপনারা সবাই? জি স্যার পেয়েছি দেখেন তো, একটু সেভ করার চেষ্টা করেন। জি স্যার পেয়েছি স্যার। সো আপনারা এটা সেভ করে রাখেন। সো আজকে নো মোর ফর টুডে। সো নেক্সট ক্লাসে আবার কথা হবে, আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, সো থ্যাঙ্কস ফর ইউর গুড স্যার আপনি অ্যাটেন্ডেন্স। স্যার লিভ দেন না স্যার, এখানে ডাউনলোড হয়নি স্যার। ডাউনলোড হয়নি? না না স্যার এখনো হয়নি। Your internet gonna be too slow for today. 5.63 megabyte. So দেখেন লেট। আপনাদের অ্যাটেন্ডেন্স ভালো ছিল, বাট আপনাদের রেসপন্স আজকে খুব স্লো ছিল। দ্যাট ইজ দ্য ওয়ারিসাম। I encourage people to participate in the class. আর ডাউনলোড হয়ে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য টুডেস ক্লাস। উইল ক্যাচ ইউ লেটার। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ, টেক কেয়ার, বাই বাই। Thank you, sir. জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।